সে উইলিংলি আমারে অ্যাকসেপ্ট করছে। করার পর তার যে ওয়াইফ ছিল, তার যে শাশুড়ি ছিল, হ্যাঁ, তারা মানে অনেক সময় অনেকভাবে আমাকে নির্যাতন করছে। দেখা গেছে যে ৩ বেলার খাবার ১ বেলা তারা দেওয়ার চেষ্টা করছে। তো এরকম আমি প্রায় ১টা বছর থাকছি। অনেক হতাশায়, অনেক কান্নাকাটি করছি। তো বাথরুমে বসে, বসে আসলে কান্না করতাম যে আসলে জীবনটা কী এরকম? কারণ এই বয়সে আইসা আমারে ৩ বেলা খাবার পাই না সঠিকভাবে, হ্যাঁ? ১ বেলা খাবারের জন্য আমারে বসে থাকতে হয়, ১ পিস মাংসের জন্য বসে থাকতে হয়। তো এরকম হইতো। তো যাই হোক, আমি একটা পর্যায়ে এরকম থাকতে, থাকতে, থাকতে ওখানে প্রায় ১ বছরের মতো ছিলাম, ১-২ বছর মনে নাই সঠিক। ১১ থেকে ১১ ডিপ্লোমা শেষ করে ১২-১৩ ওখানে থাকলাম। তো ওখানে থাকাকালে আমি ওই বাসায় যে আত্মীয়র বাসায় ছিলাম, তারা আ আমার যে আত্মীয় যে আমার ভাই ছিল, হ্যাঁ? সে আমাকে ভালোই আমাকে মানে সাপোর্ট করছে, সব দিক দিয়ে সাহস দিছে। সে তার জীবনের গল্প শোনাইতো। সে আজকে ঢাকা শহরে বাড়ি-গাড়ি সবই আছে তার। তো সে অনেক গল্প শোনাইতো যে আমি এভাবে বড় হইছি, এভাবে কষ্ট করছি। তো একটা সময় হবি, তো ইয়া কর, অনেক বাধা আসবে সামনে পিছনে, এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। তো সে আমারে এমনকি রাত ২টা পর্যন্ত খাওয়ার টেবিলে এরকম আমাকে সে তার জীবনের গল্প শোনাইতো। হ্যাঁ? ২ ভাই আমরা এরকম থাকতাম। ওর ভাত মানে ভাত খাওয়ার পরে হাতগুলো মনে করেন শুকে যাইতো। সে আমার জীবনের গল্প শোনাইতো, আমাকে ইন্সপায়ার করতো। কিন্তু এগুলো তার আত্মীয়, তার ওয়াইফ এবং তার শাশুড়ি এগুলো কখনো মানে সহ্য করতো না। তারা চাইতো যে সে এখানে কেন থাকবে, হ্যাঁ? সে মেসে উঠুক বা অন্য জায়গায় যাক এরকম। অথচ আমি থাকাকালে কিন্তু তাদের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই, লাভ ছাড়া। কারণ বাসার সমস্ত কাজ, লন্ড্রিতে কাপড়-চোপড় নিয়ে আসা, রেশন তোলা, এ টু জেড মানে ফ্যামিলির একটা কাজ আমি সব করছি। কারণ একটা জায়গায় ঢাকা শহরে একটা আশ্রয় মানে বিশাল কিছু। যারা ঢাকায় থাকেন তারাই জানেন যে একটা আশ্রয় বা একটা ছোট্ট ঘর যদি পাওয়া যায় সেটা কতটা মূল্যবান। যারা ফিল করছেন, যারা যারা চেষ্টা করছেন তারাই বুঝবেন যে এটা কত মূল্যবান ওই সময়। তো যাই হোক, ওটা আমি পাইছি, আমি শুকরিয়া। তো এভাবে চলতে একটা সময় দেখা গেছে যে তারা আমার উপর নানানভাবে নির্যাতন করছে। তো আমি বলতে চাই না, আল্লাহ তাদেরকে আমি ক্ষমা করে দিছি আরকি মন থেকেই। তো তার বাবা হয়তো একসময় অসুস্থ ছিল, হ্যাঁ? সিএমএইচ ক্যান্টনমেন্টে আর্মির ওখানে সারারাত আমি ডিউটি করছি। তার ছেলেরা আছে, তারাও সবগুলোই চাকরি করে, সরকারি, বেসরকারি চাকরি করে। তারা ডিউটি করে, হ্যাঁ? তো আমি ওখানে আছি, আমাকে দিয়ে ডিউটি করা হয়েছে। এমনকি সে রাত্রে দেখা গেছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে সারারাত দাঁড়িয়ে থাকতে হয় ডিউটিতে, আইসিইউতে। এমনকি দেখা গেছে যে ওই সারারাত টুল নিয়ে বসে থাকারও স্কোপ নাই। সেনাবাহিনী থাকে, হ্যাঁ? তারা বলে যে ঘুমানো যাবে না, এখানে এভাবে থাকতে হবে, ঠিক আছে? তো সারারাত ডিউটি করার পরেও যদি আপনি যে লোকটার জন্য ডিউটি করতেছেন, সেই লোকটা যদি আপনার কোনো সময় একটু হুঁশ জ্ঞান হয়ে যদি বলে যে তুই কেন আমার মেয়ের বাসায় উঠছিস, তোর ভাইয়ের বাসা এটা না, এটা আমার মেয়ের বাসা, ঠিক আছে? তো তুই এখানে কেন উঠছিস, তোর ঘর নাই, তোর মেস নাই, তুই দেখতে পারিস না? অথচ আমি কিন্তু ওই লোকটার, হ্যাঁ, ওই লোকটার কিন্তু আমি ডিউটি করতেছি আইসিইউতে, ঠিক আছে? যায় অবস্থা, এটা একটা সময় বলছে সে, মানে মুমূর্ষু হওয়ার পূর্বে সে আমাকে বলছে। এবং আমি অনেক কান্না করছি ওই সময়, ঠিক আছে? মাথা নিচু করে এরকম অনেক কান্না করছি যে আসলে পৃথিবীটা কী, যার জন্যে সারা রাত আমি জাগতেছি এখানে, সেই লোকটা আমাকে বলতেছে যে তুই আমার বাসায় কেন, তুই আমার মেয়ের বাসায় কেন? হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাকে মাফ করুক, বেহেশতবাসী করুক। আমি মন থেকে ক্ষমা করেছি। মানুষ হয়তো বলতে পারে, স্বাভাবিক, এটা সত্য কথা। তো আমি এরপরেও হতাশ হইনি। তো আমি আমার মানে এই বিষয়গুলো কিন্তু আমি আমার ভাইকেও কোনোদিন বলি না। কারণ বললে হয়তো স্বামী স্ত্রী বা শাশুড়ি সবাই মিলে একটা ঝগড়া হবে, বাসায় বিশৃঙ্খলা হবে, অনেক কিছু হয়। দেখা গেছে এরকম করতে, করতে একটা সময় আমাকে চাকরি দেওয়া হয় ঢাকা থেকে একটু ওই চেয়ারম্যান বাড়ির ওইদিকে গিয়ে একটু সামনে ওদিকে যাইতে, গাজীপুরের দিকে যাইতে, মাস্টার বাড়ি নাকি ওখানে একটা গার্মেন্ট ছিল ইউনিয়ন, ওখানে আমাকে চাকরি দেওয়া হয়।
তো অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আমাকে চাকরি দেওয়া হলো, যে জাস্ট আমি ওখানে যাব, ওই যারা নিয়োগে আসবে ওদের ইয়াগুলো দেখা হবে, যাতে বাসায় আমি থাকতেছি খাচ্ছি এটা হ্যারাসমেন্ট বা একটা হ্যাঁ, তো জাস্ট আমি যেন আমার নিজের ইয়াটা খাইতে পারি। ঠিক আছে, আমি ওয়েলকাম, আমি চাকরিতে ঢুকলাম। ওই বাসায় যে ছিলাম তার ভাই আমাকে চাকরিটা দিচ্ছে ভাই, ঠিক আছে, আমিও খুশি। এরপর চাকরিটা করতে করতে যখন 3-4 মাস হয়ে গেল, তখন তারা আমাকে বলছে যে তোমার তো এখানে থাকা যাবে না, তুমি হলো এখানে তো এই অফিসে কোনো কাজ নাই, তাহলে তুমি শ্রীপুর চলে যাও, মাওনা শ্রীপুর ওই গাজীপুরের দিকে। মানে ঢাকা থেকে আমাকে টোটালি বিচ্ছেদ করতেছে, যাতে আমি তার বাসা থেকে যেন আমি অফিসটা যাতায়াত না করতে পারি। ঠিক আছে, তো এই সময়ে আমার জীবনে খারাপ সময়টা কীভাবে যাচ্ছিল সেটা হচ্ছে যে বাড়ি থেকে আমাকে টাকা দিবে না আব্বা কোনোভাবেই, কারণ আমি 2.5 লাখ টাকা ধরা খাইছি সেই সময় 2011 সালে। তার একটা ক্ষোভ, সে বলছে যে সে এখানে থাক, ওখান থেকে তুই একটা চাকরি বাকরি করে নিজে খাবি, আমাদের টাকা দিতে হবে। তো এরপরে ওই চাকরিটা আমি করতেছিলাম, কয়েক মাস করছি, 3-4 মাস করার পরে ওখান থেকে পরে আমাকে বলা হলো অফিস থেকে ওই অফিসে আবার ওই ভাই চাকরি করতো যে আমাকে চাকরি দিয়েছে, সে পরে বললো যে তোমার এখানে কোনো কাজ নাই, তুমি শ্রীপুর মাওনায় চলে যাও, ওখানে আমাদের ফ্যাক্টরি আছে, ওখানে জয়েন করো, ওখানে তুমি এই পোস্টে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবেই থাকবা, ওখানে তোমার ওখানে ভালো হবে, এখানকার সে ভালো কেরিয়ার হবে। তো পরে ফাইনালি আমি চিন্তা করলাম যে না, আমি আসলে জীবনে কিছু করতে গেলে ঢাকায় থাকতে হবে, ঢাকা ছাড়া তো কিছু করা যাবে না, আমাকে তো এখান থেকে ওরা বিচ্ছেদ করতেছে, মানে আমি যেন এখানে না থাকি, বা তাদের বাসায় প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, খাচ্ছি। ঠিক আছে, যাই হোক, তো একটা পর্যায়ে আমি সেখানে আমার যে ভাই ছিল তার সাথে আমি রাত্রে বসলাম যে ভাই আমাকে তো এখান থেকে ট্রান্সফার করতেছে, আমাকে এখানে রাখবে না, বলছে যে এরকম তোমার চাকরি এখানে নেই, তুমি অন্য জায়গায় যাও। তো পরে ভাই বললো যে ঠিক আছে, তাহলে তোর সিদ্ধান্ত হলো তোর উপর, তুই যদি যাইতে চাস যাবি, না গেলে না, এটা তোর সিদ্ধান্ত, আমি কিছু বলবো না, টেক ইউর ডিসিশন, আমাকে সে বললো। তো আমি চিন্তা করলাম যে না, ঢাকায় থাকি, ঢাকায় থাকলে কিছু একটা করা যাবে। এমনকি যে মাসে একবারে ঈদ হবে, আর হয়তো 15 দিন পরে ঈদ হবে, ওই সময়ে আমার এই চাকরির থেকে এখানে চাকরিটা ডিজাইন দাও। তো এরপরে চার্জ কমে গেছে, ফোন বন্ধ হতে পারে, আমি একটু চার্জে দিই। তো আসলে এরপরে আমি ওই চাকরিটা ওখান থেকে ছাড়ে দিলাম, ঠিক ঈদের 15-20 দিন আগে। আমি বেতন বোনাস কিছুই পাইলাম না। তো ভাই বললো ঠিক আছে তুই থাক এখান থেকে চাকরি খোঁজ। তো আমি এরপরে থাকলাম। এরপরে আমার উপর আরও অনেকভাবে অত্যাচার শুরু করা হলো। তো যাই হোক, তারা অনেক অত্যাচার করছে, উপরে আল্লাহ আছে। এরকম থাকলাম, আমি চাকরির চেষ্টা করতাম, ভাই তো অফিসে চলে যায়, তো এখন সকালে সে তো নাস্তা করে চলে যায়, দুপুরে তো আমি থাকি। এখন দুপুরে তো খাওয়ারটা আমার চিন্তা হয় যে আসলে আমি কী খাবো, তারা তো আমাকে অনেক পরে খাবার দিবে, এ করবে। তো আরেকটা জীবনের সবচেয়ে বড় হচ্ছে যে ওই বাসায় আমি যে ছিলাম প্রায় 1-2 বছর, তো প্রায় আমাকে 6 মাস বা 1 বছর আমাকে শুধু সকালবেলার যে খাবারের ভাতটা, আমরা গ্রামে করকরা বলি অনেকেই, যে রাত্রেবেলা যে ভাতটা থাকতো, সে ভাতটা তেলে করে গরম পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্যে। তো এটা আমি ওই বাসায় কতবার খাইছি আমার জীবনে, মানে ওই 1 বছর 1.5 বছরে আমার সবটা ডায়েরিতে লেখা ছিল, যে আসলে লিখে রাখছিলাম যে জীবনে যদি কোনো দিন সফলতা অর্জন আসে আমি ডায়েরিটা খুলে দেখব। আমি ডায়েরিটা আসলে আমি অনেক আগে করছি। তো এরপরে অনেক, মানে সকালবেলা যে খাবারটা থাকতো ভাত, সে ভাতটা গরম করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাজে ভাজে খাইতাম। মানে আসলে ক্ষুধা থাকতো, তো ওটাই অনেক সময় অনেক টেস্ট লাগতো। তো যাই হোক, ওভাবে খাইছি। তো দুপুরে খাবারটা নিয়ে আমার চিন্তা হয় কী খাবো না খাবো। দুজনই অফিসে যায়, তার মা থাকে, হ্যাঁ। তো অনেক সময় অনেকভাবে খাইছি, হ্যাঁ, ঠিক আছে। তো বসে থাকতাম, খাইতাম, তো তরকারি কীভাবে কী পাইছি, যাক এইসব বিষয়ে আমি মানুষকে ছোটো করতে চাচ্ছি না। আল্লাহ তাদের ভালো রাখুক। আল্লাহ তাদের, যদি আমি কোনো বদ্ধ অভিশাপ দিয়ে থেকে, আমি মন থেকে মাফ করে দিচ্ছি। তো মানুষ কিছু টাইপের থাকে আসলে, খারাপ ব্যবহার করে অনেক সময় অনেকভাবেই। তো যাই হোক, আমি আর বলতে চাচ্ছি না। তো এখানে আমার জীবনের কিছু স্মৃতি আসলে অনেক দুঃখজনক ছিল। তো ওই সময়টা আমি ডিপ্লোমা শেষ করার পরে এসে আশ্রয় নিয়েছিলাম। নেওয়ার পরে চাকরির জন্য খুঁজতেছিলাম। অনেক বন্ধুকে বলছিলাম যে ক্লাসের, আমার অনেক সহপাঠীকে বলছি যে বন্ধু আমার একটা চাকরি দাও। অনেক বন্ধুই বলছে যে ঠিক আছে দেখতেছি, স্যাম্পতি দেখাইছে। আবার অনেকে বলছে যে হ্যাঁ আমি চাকরি নিয়ে তোর জন্য বসে আছি, এই সমস্ত কথাবার্তা। তো যাই হোক,
আমি ওই পর্যায়ে গেলাম, যাওয়ার পরে একটা সময় চিন্তা করতাম যে দুপুরে খাবারটা যেন এখানে আমি না খাই। এখানে না খাইলে হয়তো সকালে একটু নাস্তা পানি করে বের হয়ে গেলাম, সকালে নাস্তা পানি ওখানে হয়, নাস্তা পানি করে বের হয়ে গেলাম, দুইটা রুটি খেয়ে ডাল সবজিতে খেয়ে দিয়ে আমি চলে গেলাম, যাতে দুপুরে খাবারটা অন্তত এদের বাসে। তাই আমি কি করতাম, তো ওখান থেকে ওই ক্যান্টনমেন্ট থেকে ওখান থেকে চলে যাইতাম ওই যে ফরদ ভাইয়ের অফিসে। তখন ফরদ ভাই ইয়েতে চাকরি করতো, গুলিস্তানের এদিকে কি একটা অফিস ছিল, ভুলে গেলাম, ইউনিয়ন ওখানে। তো ওর অফিসে যাই আমি কাজ টাজ করতাম, ওখানে আমাকে কিছু টাকা পয়সা দিত, ওগুলো দিয়ে নাস্তা পানি খাইতাম। এমনও সময় গেছে যে ওই সময়টাতে আমি তো আমার টাকা পয়সা চাইতে পারতেছি না, আমার বাবা আমাকে দেয় না, ঠিক আছে, আমাকে বলছে যে টাকা পয়সাগুলো নষ্ট করছি, এখন তুই একটু কষ্ট কর অ্যান্ড বুঝ কেমন টাকা ইনকাম করা। তো এই জন্য সে আমাকে দেয় না। আমার বোন মাঝে মাঝে আমাকে 200 টাকা 500 টাকা আমি চাইতাম যে আমাকে দাও, আমার চলতে পারতেছি না, সে আমার এই 200 টাকা 300 টাকা আমাকে বিকাশ করে দিত। তো ওই সময় বুঝতাম যে আসলে 200 টাকার কত মূল্য, ঠিক আছে, তখন 2000 টাকা মনে হইতো আর কি। তো যাই হোক, এভাবে চলছি। তারপর এভাবে ফরহাদ ভাইয়ের অফিসে যাইতাম, ওখানে কিছু কাজ টাজ করতাম, ফরহাদ ভাইয়ের সাথে খাইতাম। তো আমি মূলত যাওয়ার কারণটা ছিল যে যাতে আমি মানসিকভাবে মানে ভালো থাকতে পারি, এই বাসা থেকে দুপুরটা খাবারটা, আর রাত্রেবেলা তো ভাই আসবে, তার সাথে বসে খাইতে পারবো। তো এভাবে একটা সময় আমি অনেক মানে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ভাই আমাকে বললো, তুই কি গাঁজা টাজা খাস নাকি, গাঁজা খাস, মদ টদ খাস নাকি, এরকম তোর চেহারা দিন দিন এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন, তুই কোথায় যাস? তো কারণ ওই ভাবি মা তার শাশুড়ি এগুলো তারা কমপ্লেন দিচ্ছে তার কাছে যে সে চলে যায়, সারাদিন আসে না, সন্ধ্যায় আসে, সে কোথায় যায়, ফরাদের সাথে ঘুরে, সে ওখানে কি করতেছে না করতেছে, খারাপ কি 2 নম্বরে কি যদি আবার ব্যবসা বাণিজ্য কিছু করে, আমার ক্যান্টনমেন্টে ইয়াতে থাকি সেনানিবাসে। তো এই সমস্ত বিষয়ে তারা অনেক পুশিং দিছে। তো ওরা আমাকে একদিন ওরকম করে বলতেছে, অনেক কথা বললো। তো আমি না ভাই, আমি এসব জীবনে দেখি নাই, এসব কী জিনিস আমি এসব এখন পর্যন্ত আমি চোখে দেখিনি। তো মানসিক মানে অবস্থাটা খারাপ ছিল। তো তো এক পর্যায়ে এরকম করতে করতে আমি ওই একটা পেপার পত্রিকা ওখানে থাকতো, পেপার পত্রিকা পড়তাম, পড়ার পরে পড়তে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। আমি চাকরির পড়াশোনা করতাম, যে সরকারি পড়াশোনা করবো একটু দেখি। তো এরকম করতে করতে হট করে আমি একটা ওই আইডিবির আইটি স্কলারশিপ, আইডিবি ভবন আগারগা, ওখানে একটা স্কলারশিপ দেয় প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার, 2 লক্ষ 2.5 লক্ষ টাকার একটা স্কলারশিপ, যে পেপারে দেওয়া থাকে এবং ওই কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া থাকে, যে পাল্টে দিন ভবিষ্যৎ, বদলে দিন নিজেকে। এখান থেকে আমি পরে ভাইকে বললাম যে ভাই, এটা তো আইডিবি স্কলারশিপ, এখান থেকে হয়তো এরা জব প্লেসমেন্ট করে, ওখানে ওদের শর্ত আছে যে এখানে চান্স পাইলে জব প্লেসমেন্ট করবে। এরপরে প্রায় ওখানে 4-5 হাজার পরীক্ষা দেয় প্রতি বছর, প্রতি ইয়াতেই। তো ওখানে পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ওখানে আমি রিটেনে টিকলাম, ভাইবা দিলাম, ভাইবা দিয়ে ওখানে আমার কোর্স হয়ে গেল, কোর্সে চান্স পেলাম। ওখানে 2D 3D ম্যাক্স, রেভিট, ফটোশপ, প্রজেক্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট, এগুলো সব সফটওয়্যার তারা শিখাইলো। প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার একটা কোর্স সরকারিভাবে বিনা পয়সায়। ওখান থেকে করার পরে ওরা মাসে মাসে একটা ভাতাও দিত, ওখানে থাকা খাওয়ার জন্য, মানে একটা পকেট খরচের জন্য ওখান থেকে একটা সরকারিভাবে ভাতাও দেওয়া হয়। সৌদি আরব থেকে ওটা ডোনেট করে আর কি, সৌদির থেকে, আর বাংলাদেশ সরকার যৌথ মিলে ওটা পরিচালিত। তো এক পর্যায়ে নেওয়ার পরে আমি ওই আইডিবি স্কলারশিপ পড়তে শেষ